চা বানাচ্ছ? হঠাৎ আজকে সকাল সকাল চা, কি ব্যাপার? হ্যাঁ, এমনি চা বানাচ্ছি। পারো চা বানাইতে? না। লজ্জা পাচ্ছ কেন? অন্যদিন যেমন চা খাওয়ার আগে ব্রাশ করি, আজকে চা খাওয়ার পরে ব্রাশ করেছি। তার আগে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছিলাম ঠিকই, কিন্তু ব্রাশটা করা হয়ে ওঠেনি। আসলে আজকে বড্ড বেলা হয়ে গেছে, যেহেতু ওর আজকে নাইট ডিউটি, মানে হাফ ছুটি বলতে পারো, তাই জন্য বেলা করে উঠেছি বলে আগে চায়ের ক্রেভিংটা হয়েছে, তাই স্বামী স্ত্রী মিলে আগে চাটা খেয়ে নিলাম। যে রবিবারের সকালে স্পেশাল ব্রেকফাস্ট পরোটা আর তরকারি। আমি কচুরি খাই, কিন্তু আজকে একটু পরোটা খেতে ইচ্ছা করলো, তাই একটু পরোটাটা খাবো। খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, পরোটা খেয়ে নাও। এবার লেগে পড়বো কাজে। বাসি ঘর এখনও ঝাড় দেওয়া হয়নি, তার আগে খেয়ে নিয়েছি। আজকে একটু অন্য দিনের মতো ভিডিও থাকবে না, আজকে একটু স্পেশাল ভিডিও, কারণ আজকে আমার হাজব্যান্ড আমাকে অনেক কাজে হেল্প করে দেবে। আজকে না, গোটা একটা সপ্তাহে করবে, কারণ এখন যেহেতু নাইট ডিউটি শুরু হয়েছে তাই। যাই হোক, সকাল সকাল কিন্তু ঘর না ঝাড় দিয়ে আমি কিন্তু মুখে খাবার তুলি না, মানে টিফিন বলতে পারো, কিন্তু আজকে তুলে ফেলেছি। আজকে বড্ড লেট হয়ে গেছে আর খিদেও পাচ্ছিল, তাই আমি ভাবলাম মাম্মামকে অন্তত খাওয়ানোর আগে ঘরটা ঝাড় দিয়ে দিই। আর অনেক দিন যাবত না ভালো করে ঘরটা ঝাড় দেওয়া হয়নি। আসলে তোমাদের দাদাভাই যাওয়ার আগে হয়তো টুক করে একটু ঝাড় দিয়ে দিতাম, তারপরে না ঘুমিয়ে পড়তাম। এত কুম্ভকর্ণ ধরেছিল আমাকে ভগবানই জানে। তো যাই হোক, ওখানে ঘরটা ঝাড় দিয়ে চলে এলাম মাম্মামের খাবার নিয়ে। আজকে ওকে দেবো স্যারেলাক, কেনা স্যারেলাক্সটা। মাম্মামকে খাইয়ে দাইয়ে চলে এসেছি আমার নিজ কর্মে। সবজি টবজি হাফ কেটে কুটে এবার রান্নার পালা। প্রায় ঘড়ির কাঁটায় 11টা ছুঁই ছুঁই। এখনও যদি রান্না না বসাই তাহলে বড্ড লেট হয়ে যাবে। 12টা বাজলেই মনে হয় কি বেলা পড়ে গেছে। জল চলে আসে আমাদের টাইম কলে। আমাদের যেহেতু সব কিছু টাইম কলেই থাকে, তাই টাইম কলের মাপ মানে সময় অনুযায়ী আর কি আমাদের সব কাজ করতে হয়। ওই যে বলে না, স্কুলে যেমন টাইমে যেতে হয়, সেরকম টাইম কলের টাইম অনুযায়ী আমাদের কাজ করতে হয়। আমার মনে হয় কি, ঠিক 1টার মধ্যে যদি আমি সব কিছু কমপ্লিট করে নিই, রান্না বান্না সব কিছু থালা বাসন মেজে, তাহলে আরামসে আমি বালতিগুলোতে জল ভরে রাখতে পারবো। যেহেতু 2টোর মধ্যে জল চলে যায়, সেইভাবেই টাইমের সাথে মানিয়ে গুছিয়ে সবাইকে চলতে হয়। হয় আগে মাছ রানে যাবে, কিংবা আমি যাব। আর আমার হাজব্যান্ডের জলটা টাইম কলের সামনেই তোলা থাকে, মাই তোলে আর কি। আর আমাদের একজন ভাড়াটিয়া কাকিমা আছে, তো উনিও স্নান করে। উনি, ওনার হাজব্যান্ড আর ওনার ছেলে অনেক বছর ধরে ভাড়া আছে এখানে, আমি শুনেছি আর কি। তো উনিও যাবে। তো আমাদের 3জন মেয়ে মানুষের আপাতত এখন লাইন থাকে। এখন যেহেতু আমার যা নেই, ও কয়েকদিন একটু বাপের বাড়ি গেছে, অনেক দিন যাবতই হলো গেছে, একটু রেস্টে আছে, শরীরটাও খুব একটা ভালো নেই। তো যাই হোক, এখানে গল্প করতে করতে দেখো ওইদিকে তেল বসিয়ে পটল ভাজা বসিয়ে দিয়েছি। আসলে আজকে হবে উচ্ছে আলু ভাজা, পটল ভাজা, আর হচ্ছে গিয়ে মাছের ঝোল। এবার বলি 2টো ভাজা কেন, কারণ হচ্ছে রাত্রিবেলা উচ্ছে আলু ভাজাটাই এই বাড়িতে কেউই খায় না, আমি ছাড়া। তো তাই জন্য তোমাদের দাদাভাইকে টিফিনে পটল ভাজাটা দেবো, তাই ভাবলাম আগে মাছ ভাজার আগে পটল ভাজাটা বসিয়ে দিই, আর এই কড়াইতে বসাবো উচ্ছে আলু ভাজাটা। তাই ভালো করে বাইরে না গিয়ে ঘরেই ধুয়ে নিচ্ছে, কারণ বাইরে যেহেতু টাইম কলে এখন জল নেই, আর আমাদের চাপ কলের জলে না আমি একটু কমই ধোয়ার চেষ্টা করি, কারণ ওই জলের যে কালারটা এতটাই বিচ্ছিরি লাগে। শুধু বাধ্যতামূলক যখন মানে একান্তই উপায় থাকে না, তখন ওই কলের ধারে আমি যাই, এছাড়া কিন্তু আমি একদমই যাই না। আর স্নান তো দূরেই থাকুক, কারণ খুব অতিরিক্ত মাত্রায় বললাম না, প্রয়োজন ছাড়া যাই না, কারণ এমনি আমার স্কিনের প্রবলেম। তার উপরে ওই লাল জলে স্নান করলে না জানি কি ক্ষতি হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছ আমি ওইদিকে কুটুর কুটুর করছি। আসলে আগের দিন রাত্রিবেলা যে বেগুন পোড়াটা করেছিলাম, তারপরে ওটা গরম ছিল বলে ছাঁকনিটা ঠিকমতো রাখা হয়নি, তাই সেটা রেখে দিয়েছি। আর এখানে হলুদ দিতে গিয়ে দেখি কি হলুদের কৌটো দিয়ে হলুদটাই ফুরিয়ে গেছে, তাই ঘরে গিয়ে আবার হলুদ এনে হলুদ ভরে দেন আমি উচ্ছে আলু ভাজায় হলুদটা দিয়েছি। আর এখানে পটল ভাজা যে একটু আস্তে করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে বসিয়েছিলাম, তাই একটু হতে লেট হচ্ছে। আসলে ভাজাভুজির ব্যাপার তো, যদি আবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিই তখন দেখবো কি পুরো একাকার হয়ে গেছে, অথচ সেদ্ধ হয়নি। এটাই হয় আমার সাথে আর কি, মার সাথে হয় না, কিন্তু আমার সাথে হয়, কেন জানি না। আর কার কার সাথে এরকম হয় অবশ্যই তোমরা জানিও। আর একটা কথা কি জানে, এরকম না নাইট ডিউটিতে তোমরা দেখবে এখন 1 সপ্তাহ এরকমই ব্লগ,
যে রান্না করতে বেলা হয়ে গেছে, কিংবা কোনো দিন তোমাদের দাদাভাই সারা রাত জেগে এসছে, ঘুমে ঢোল। ও তো অনেক সময় এসে গেট অবধি আসার পর আমি যেই ফ্রেশ হতে, তারপরে দেখবো কি এসে ও ঘুমোচ্ছে, দিন আমি চা করি। আর এই যে দেখতে পারলে ভোগের প্রসাদ, বাসন্তী পুজো চলছে আর কি, তো সেটারই ভোগের প্রসাদ এই ফার্স্ট টাইম আমি পেলাম। আমার বাপের বাড়ি ওখানেই হয়, কিন্তু এই প্রথম আমি পেলাম আমার এক দেওরের জন্য, যে দেওর মাঝে মাঝে আসে, সেই দেওরের জন্য, মানে আমার মেজো না, সেজো মামা শ্বশুরের ছেলে। আর এখানে দেখো বলতে না বলতে এই উচ্ছে আলু ভাজাটা প্রায় সিদ্ধ হতে চললো। আজকে ঢাকিনি, না ঢেকে উচ্ছে আলু ভাজাটা করেছি। আসলে উচ্ছে আলু ভাজা বসানোর পর যেহেতু ভিডিও করছিলাম, অনেকক্ষণ পর মনে পড়লো ইস ঢেকে দিলে তো আর একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যেত। আসলে খেয়ালই নেই, তোমাদের সাথে গল্প করতে করতে কখন যে কি ভুলে যাই তার ঠিক নেই। আর এগুলো কিন্তু রুই মাছ, আগের দিন যেহেতু তোমাদের দাদাভাই 2 রকম মাছ এনেছিল, তো আজকে করবো রুই মাছ। প্লেন তরকারি করব আলু দিয়ে, পাতলা ঝোল ধনে পাতা দিয়ে, কিন্তু আজকে কিন্তু লঙ্কার গুঁড়ো অ্যাড করব। আজকে যদি লঙ্কার গুঁড়ো আমি অ্যাড না করেছি, তোমাদের দাদাভাই ওই লঙ্কা গুঁড়োর সাথেই আমাকে মনে হয় পিষে দেবে, কারণ তরকারিতে একটু কালার না হলে স্যারের আবার খেতে ভালো লাগে না। শুধু ওর না, ওর ভাইয়েরও নাকি ভালো লাগে না। এদের বাড়িতে অনেকেই আছে তরকারিতে কালার না হলে না একদমই খেতে চায় না, কেন জানি না এদের কিসের এত কালারের মানে ব্যাপার। এখানে দেখতেই পাচ্ছ ফ্রিজের সব মানে পার্টস খুলে বাইরে বার করা হয়েছে। আসলে তোমাদের যেটা বলছিলাম, ফ্রিজটা অনেক নোংরা হয়ে গেছে আর প্রচণ্ড দুর্গন্ধ ছাড়ছিল। তাও তো এখন খাবার দাবার ফ্রিজে ঢেকে রাখি বলে অতটা গন্ধ বেরায় না। এবার যেহেতু ফ্রিজটা মায়ের, ইউজ যতই আমরা করি, ফ্রিজটার যত্ন নেওয়ার দরকার কিন্তু আমাদেরই পড়বে, মানে প্রয়োজনটা যেহেতু আমাদের। তাই জন্য আমি তোমাদের দাদাভাইকে বললাম অনেকদিন ফ্রিজটা পরিষ্কার করা হয় না, আর এখন ছাড়া তুমি পরিষ্কার করতেও পারবে না। তাই ও ফ্রিজের পার্টসগুলো বার করে রেখেছিল ফ্রিজটা পরিষ্কার করবে বলে। এখনই কিন্তু কলে জল আসেনি, আসলে ওগুলো পরিষ্কার করে নেবে। তো ও একটু গেছিলো মেয়েকে নিয়ে বাইরে, কারণ মেয়ে ঘরে একটুও থাকতে চাচ্ছিল না, সমানে বাইরে করেই যাচ্ছে। কালকের দিয়ে কিন্তু ঘর মোছার দায়িত্ব তোমাদের দাদাভাইয়ের, কারণ কালকে কিন্তু ও ঘুমিয়েই পড়বে তাড়াতাড়ি এসে, সকালবেলা খেয়ে দিয়ে, আর মেয়েকে নিয়ে থাকতে হবে আমার। আর এখানে দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি আমার বরফ মাসাজ নিয়ে, কারণ এটা করার পর যেন মনে হয় একটু তৃপ্তি লাগে। স্নান টান করে চলে এসেছি ছাদে, যেগুলো সকালবেলা মেলে রেখেছিলাম সেই কাঁথাগুলো কম্বলগুলো তুলে, তারপরে মানে যেগুলো সার্ফের জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো তোমাদের দাদাভাই কেচে দিয়েছে, তো সেগুলোই একটু মেলে রাখবো। এই একটা দিনই তোমাদের দাদাভাই আমাকে এত সুন্দর হেল্প করে, যেন মনে হয় কি ইস প্রত্যেক রোববারই যদি ওর এরকম ছুটি থাকতো, মানে হাফবেলা না ফুলবেলা, তাহলে ভালো হতো। সকালবেলা ও আমার কাছে হেল্প করতো, আর বিকেলবেলা আমরা একটু ঘুরতে বেড়াতাম। আমারও না খুব ইচ্ছা করে যখন অন্যরা তাদের হাজব্যান্ডকে নিয়ে রোববারের বিকালে বাইকে করে ঘুরতে বেড়ায়। আগে একটা বাইকের প্রয়োজন ছিল, এখন ঠাকুরের ইচ্ছা বাইকটা হয়ে গেছে, তো এখন ইচ্ছা হয় কি ঘুরতে যেতে। যাই হোক, সবসময় তো সব কিছু হয় না। তো এখানে দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই জামা কাপড়গুলো কেচে দিয়েছিল, কারণ প্রচণ্ড লেট হয়ে গেছিলো, মেয়েকে খাওয়ানোর সময় হয়ে গেছে, তাই জন্য ওই কেচে দিয়েছে। আর আমি স্নান টান করে চলে এসেছিলাম যে এগুলো ছাদে মেলতে হবে। আর ছাদটা এবার একটু পরিষ্কার লাগছে, কারণ কি ও একটু ঝাড় দিয়ে আজকে ছাদটাও পরিষ্কার করে দিচ্ছে। শুধু একটা কাজই করেনি, সেটা হচ্ছে নর্দমাটা পরিষ্কার। যাই হোক, বাদ দিলাম। এখানে দুপুরবেলা খেয়ে দিয়ে নেবো উচ্ছে আলু ভাজা দিয়ে শান্তিতে দুমুঠো ভাত। আর উচ্ছে আলু ভাজা যে আমার কতটাই প্রিয় সেটা কিন্তু তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই জানো। আর একটু দেখি এই যে দই, অল্প একটু ওকে দিয়েছি, বাবা দিয়েছে ঠেলালি। এখানে মেয়েকে নিয়ে বাবা চলে গেল ঘুরতে, আমিও দেরি না করে ঝটপট বসে পড়লাম কালকের জন্য প্রিপারেশন নিতে। আর এখন তো আরও বেশি করে নিতে হবে, কারণ যেহেতু তোমাদের দাদাভাইয়ের নাইট ডিউটি। আর এখানে আমি কিন্তু রসুনগুলো ছুলে নিচ্ছিলাম, কারণ আগের দিন যে পাঙাশ ট্যাংরা না কি মাছটা এনেছিল তোমাদের দাদাভাই, সেটাই আর কি রসুন দিয়ে করে দেখবো কেমন লাগে। আশা করি রসুন দিয়ে করলে একটু বেশি টেস্ট হবে। আমিও অনেক ইউটিউব ঘেটে অনেক ভিডিও দেখে দেখলাম যে অনেক দিদিভাইরাই এই পাঙাশ মাছটাকে একটু রসুন দিয়ে অনেকে করেছে, অনেকে পাতলা মতো ঝোল করেছে। তো যাই হোক, একদিন যেহেতু পাতলা ঝোল খেয়েছি, এবার একদিন খাবো হচ্ছে কি একটু গাঢ় করে। এবার বলি যে কালকের মেনু কি হবে সেটাও আমি ঠিক করে নিয়ে প্রিপারেশন নিয়ে শুরু করেছি। যেহেতু মাছের পিস হচ্ছে 4 পিস, 2টো মাথা আর 2টো মাছ, তো সেই হেতু সেই বুঝেই প্রিপারেশন নেব, মশলাপাতি কাটবো। বেশি কেটে কুটে লাভ নেই, কারণ যেহেতু একবেলার মাছ হবে, আরেকবেলা লাউ ডাল আর পটল ভাজা হবে, তো সেই বুঝে আমি তরি তরকারিগুলো কেটে নেব।
আর আজকে এখানে বসেছি কারণ এখানে এত সুন্দর বাইরের দিয়ে হাওয়াটা দিচ্ছিল, খুবই ভালো লাগছিল। আর যেহেতু তোমাদের দাদাভাইয়ের ঘুমটা কমপ্লিট হয়নি, ও যেহেতু নাইট ডিউটিতে যাবে, তাই আমি ভাবলাম থাক বেচারাকে একটু ঘুমোতে দিই। ঘরে যদি সবজি কাটতে বসি লাইট জ্বালাতে হবে, লাইট জ্বালালে স্যারের ঘুমের একটু বাধা বিঘ্ন হতে পারে, তাই ভাবলাম ওকে ডিস্টার্ব না করে আজকে আমি এখানে বারান্দায় বসে সবজি কাটি। আর ফার্স্ট নাইট ডিউটিতে না ওর খুব কষ্ট হয়, মানে ডের ফার্স্ট শিফটে। তো যাই হোক, এখন ও নাইট ডিউটি করে, কষ্ট তো হবেই আর কি। হয়তো অনেক বছর ধরে করছে, কিন্তু দেখো রাত জাগা তো রাত জাগায়, যে রাত জাগে সেই কষ্টটা কিন্তু তারই হয়, সেই কিন্তু একমাত্র বোঝে। আমরা কিন্তু তাদের কষ্টটা কিন্তু বুঝতে পারবো না। হ্যাঁ, হয়তো তার জায়গায় যদি থাকতাম, সেই কাজ করতাম, তাহলে হয়তো বুঝতাম। আর এখানে দেখো মাথা নিচু করে চুপচাপ কি চিন্তা করতে করতে সবজিগুলো আমি কেটে নিচ্ছি। তো চলো আমি সবজি কাটতে লাগি, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আসলে এই সবজি কাটতে কাটতে একটা মনের কথা, মানে গল্প বলতে পারো, তোমাদের সাথে শেয়ার করতে খুব ইচ্ছে করছে। সেটা হলো, আগে যেমন আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারতাম না, কারণ তার অনেক রিজন ছিল। কেউ বাধা দিত, বা হয়তো ঠিক টাইমে ভিডিও এডিট করে উঠতে পারতাম না একা হাতে, কারোর সাপোর্ট ছিল না, শুধু আমার মা ছাড়া। তো অনেক কারণ ছিল যার জন্য রেগুলার ভিডিও আপলোড করতে পারতাম না। আর যদি সেগুলো পারতাম তাহলে হয়তো তোমাদের ভালোবাসার দ্বিগুণ তিনগুণ হয়ে যেত। কিন্তু এখন না সব বুঝতে পারি, ঠিকঠাক মতো আপলোড করতে পারি, আর এখন অনেকেরই সাপোর্ট আছে, সেটা দেখেও ভালো লাগে। আর এখন তোমরা আমার মানে নিজের লাইফের সাথে এমনভাবে জড়িয়ে গেছো যে তোমাদের সাথে প্রত্যেকটা দিনের ভিডিও যদি আমি না শেয়ার করতে পারি, তার চেয়ে কষ্ট আমার কাছে আর কিছু হয় না। যে একদিন যদি গ্যাপ চলে যায়, মনে হয় কি ইস আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, আজকে আমার লাইফে কি হয়েছে তোমাদেরকে জানাতে পারলাম না, জানালে হয়তো ভালো হতো। তাই জন্য এখন চেষ্টা করি হাজারো কষ্টের মাঝখানে যে তোমাদের সাথে যেন আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারি। হয়তো আমার ভয়েস ওভারে একটু গন্ডগোল হয়, হয়তো আমার ভিডিও মানে ঠিকমতো আমি এডিট করতে পারি না, বা হয়তো ঠিকমতো ভিডিও নিতে পারি না, মানে ফটোশ্যুট করতে পারি না, কিন্তু তাও আমার এটাই ভালো লাগে যে তোমরা আমার রেগুলার ভিডিও দেখছো আর সবাই এত এত ভালোবাসা দিচ্ছ, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমি যখনই ভিডিও ছাড়ি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর একটা কথা কি, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তো চলো, আমার দেখো রসুন কাটা হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো কুচিয়ে কুচিয়ে নেব। যতই মিক্সিতে দিই তাও পেঁয়াজগুলো একটু ভালো করে কুচিয়ে নিচ্ছি, কারণ ভাবলাম কি কুচিয়ে নিলে মিক্সির কাজটা একটু আসান হবে। আসলে ও বেচারা যদি ভাবে যে ইস আমাকে এত কষ্ট দিচ্ছে, তো মিক্সির কষ্টটা একটু হলেও আমি দূর করতে চাচ্ছি। আগে পেঁয়াজ রসুনটা কেটে নেব, দেন টমেটো, কাঁচা লঙ্কা, দেন লাউ কাটবো, দেন তারপরে মাছের ঝোলের জন্য একটু আলু কেটে নেব। আর এখানে যেহেতু দুটো পেঁয়াজই কাটছি, কারণ যেহেতু 4 পিস মাছ, আর দুটো পেঁয়াজ কাটার কারণ পেস্টের পরিমাণটাও তো সেরকমভাবে লাগবে, তাই জন্য আগে যেন রান্না সম্পর্কে এত কিছু বুঝতাম না, এত কিছু তরি তরকারির আন্দাজও থাকতো না, আর কতটা কি মাল মশলা লাগবে সেটারও আন্দাজ থাকতো না। কোনো সময় হয়েছে নুন বেশি হয়েছে, কোনো সময় হলুদ। অনেক সময় অনেকের কাছে অনেক বাজে মন্তব্যও শুনেছি, যেটা শুনে মনও ভেঙেছে, কান্নাও করেছি, কিন্তু তার দাম আমাকে কেউ দেয়নি। এখন আমি এত কিছু পারি বলে তার দাম আমাকে কেউ দেয় না, শুধু আমার হাজব্যান্ড ছাড়া। যাই হোক, এইসব কথা বাদ দিলাম, এখন তরি তরকারি কেটে নিই। আমার একটাই ভাল লাগে যে এখন আমি রান্নাটা একটু হলেও শিখেছি। হয়তো একেবারে 100-এর মধ্যে 100% শিখে উঠতে পারিনি, কিন্তু 40 ভাগ থেকে 30 ভাগ তো শিখে উঠতে পেরেছি। অন্তত খাবার ফেলিয়ে তো দিতে হয় না, মুখে গ্রাসটা তো নিতে তো পারি, এতটাও বাজে রান্না তো করতে পারি না। আর এখানে দেখো, তোমরা হয়তো ভাববে দিদিভাই নাচ করছে পা দোলাতে দোলাতে, আসলে নাচ করছি না, মশা শুরু হয়ে গেছিলো, মানে এবার মশা টাইমিং। তো তাই জন্য আমি একটু উঠে ডিমের ট্রেটা জ্বালিয়ে নেবো, নাহলে এই মশার কামড়ে আমি শান্তিতে সবজিও কাটতে পারবো না, কখন আমার হাতটাও ফুটুস করে কেটে যাবে। আর এই মশা মারতে গেলে মশাগুলো যায় উড়ে, মানে ধারণার বাইরে। এরাও যে এত চালাকি শুরু করে দিয়েছে এখন, মানে কি আর বলবো। আর এখানে দেখো আমি বাস্কেট দিয়ে লঙ্কাটা বার করে নিচ্ছি, বেশি লঙ্কা দেবো না, ডালের জন্য যতটা লাগে আর মাছের ঝোলের জন্য। তো 3-4টে করে কেটে নেব হিসাব বুঝে, কারণ বেশি কাঁচা লঙ্কা দিলে না দানাগুলো ফেলাতে পারি না, খুবই খারাপ লাগে। আমি যেন একটা ইংরেজি স্যারের বাড়ি পড়তে যেতাম, মানে সরি ইংরেজি স্যার না, মানে ইংলিশ পড়তে যেতাম আর কি, ইংলিশ সাবজেক্টটা। তো উনি
প্রত্যেক দিন উনি চাকরি করতেন, কিন্তু উনি যখন আমাদের টিউশনি পড়াতেন তখন ওনার চাকরি থেকে রিটায়ার হয়ে গেছিলেন। তো প্রত্যেক দিন ওনার ওয়াইফকে রান্নার কাজে হেল্প করতো। আর একটা জিনিস খুবই মনোযোগ সহকারে উনি হেল্প করতো, সেটা হলো কি এই যে কাঁচা লঙ্কার যে দানাগুলো সেগুলো উনি ভালো করে পরিষ্কার করে দিত, যাতে খাবারের মধ্যে কাঁচা লঙ্কার দানাটা না যায়। আচ্ছা, তোমরা কি কেউ জানো যে কাঁচা লঙ্কার দানা খাওয়া কিন্তু উচিত না? আমরা খাই ঠিকই, কিন্তু এগুলো যদি আমরা ফেলিয়ে দিতে পারি তাহলে তার চেয়ে উপকার আর কিছু হয় না। কারণ কাঁচা লঙ্কার দানা খেলে গ্যাস অ্যাসিডিটি হয়ে যেতে পারে। যেহেতু আমাদের সময়ের অভাব, অতটা পারি না বেছে বুঝে, তাই ওইভাবেই করি। আর এখানে চলে এসেছি কলপারে। তো আজকে ফাইনালি কলপারে ক্যামেরা নিয়ে আমি চলে এসেছি। জল থাকে তো চারিদিকে, আসলে কলপারটার মেঝেটা এমনই করা, একদিকে জল, একদিকে উঁচু, একদিকে নিচু, তাই ক্যামেরা নিয়ে আসতে খুবই ভয় লাগে। তাই বাথরুমের সামনে ক্যামেরাটা রেখে আমি বললাম না, আজকে ভিডিও শ্যুটটা করেই নিই। লজ্জা আদি গুণ যত এইসব কিচ্ছু রেখে লাভ নেই। তোমাদের সাথে যেহেতু সব কিছু শেয়ার করতে হবে, আমি কিভাবে কি করছি সেটাও তোমাদের দেখাতে লাগবে। আর এই যে দেখো, তোমাদের দাদাভাই চলে এসছে। আলাম আমাকে হেল্প করতে এসছে, তাহলে তো হয়েই যেত। ও গেল ওইদিকে কি একটা পাখি রেখেছে, তো হঠাৎ করে নাকি পাখিটা পড়ে গেছে, তো সেটাই দেখতে এসছে যে পাখিটা আঘাত পেয়েছে কিনা। আর আমি এদিকে কলপারে ধুয়ে নিচ্ছি, কারণ ওই যে বললাম না, অতি প্রয়োজন ছাড়া কলপারে কিন্তু আমি সবজি ধুতে আসি না একান্তই। যদি বাথরুমে আমার জল তোলা থাকে তাহলে সেই জল দিয়েই করি। এবার আজকে যেহেতু স্নান করতে লেট হয়ে গেছিলো, তাই এক বালতি জলই তুলতে পেরেছে গা ধোয়ার জন্য। এবার আমাদের যেহেতু মোটরের ব্যবস্থা নেই, রাত্রিবেলা গাটা ধুতে হবে না, তাই জন্য আমি এক বালতি জলটাই রেখে দিয়েছি। ওই জন্য আজকে বাধ্যতামূলক কলপার দিয়ে আমি জল ধুয়ে সবজিগুলো ধুয়ে নেব। এবার ঘরে গিয়ে আলুগুলো হলুদ জলে চুবাতে হবে, লাউগুলো ফ্রিজে ঢুকাতে হবে, দেন চা করতে হবে, অনেক কাজ। তো চলো এবার ঘরে যাওয়া যাক সবজিগুলো নিয়ে। কোমরে বেঁধে নিলাম গাছা, যেটা আমি অল টাইম বাঁধি, তাহলে একটু সুবিধা হয়, নাহলে নাইটিগুলো ভিজে যেত। এই যে সবজি টবজি রেখে ঘরে চলে আসলাম। এই যে আমার কর্তামশাই আরাম করছে একেবারে রাজার হালে। এখানে এই ছাদের দিয়ে জামাগুলো ওকে তুলে আনতে বলেছিলাম, কারণ আজকে আর ছাদে আমি যেতে পারিনি, বড্ড বেলা হয়ে গেছিলো। আর সন্ধে গড়িয়ে গেলে যেহেতু মাম্মামের জামাগুলো ছাদে মেলা থাকে, কারণ আমার শাশুড়ি মা বলেছে যবের দিন মাম্মাম হয়েছিল এ বাড়িতে এসেছি, বলেছিল মেয়ের অন্তত কোনো জিনিস নিচে মেলবে না। কারণ দেখো বাচ্চা মানুষ তো, বলা যায় না, অনেক সময় হাওয়া বাতাস লাগে, জামা কাপড়ে অনেক কিছু হয় আর কি, যেটা জানো সবাই। তো তাই জন্য জামা কাপড়গুলো তাড়াতাড়ি সন্ধে হওয়ার আগে ওকে বলেছিলাম একটু নিয়ে আসতে। আর এই যে ও জিনিসগুলো কেচেছে, এত সুন্দর পরিষ্কার হয়েছে, আমি কাচলেও মনে হয় এত সুন্দর পরিষ্কার হতো না। তাই সেই সব নিয়ে ওর সাথে গল্প করছিলাম যে খুব সুন্দর পরিষ্কার হয়েছে। আর তোমরা হয়তো একটু চোখটাকে এই দিক থেকে ওই দিক ঘোরালেই দেখতে পারবে ড্রেসিং টেবিলের উপরে একটা ব্রাশ আছে টুপির পাশে। সেই ব্রাশটা নতুন আমি কিনেছি, কারণ জামা কাপড় ঘষতে খুব সুবিধা হয়। আর এই ব্রাশটা দিয়ে না জামাও ঘষা যায়, শার্টও ঘষা যায়, কিন্তু ছেড়বে না। এই ব্রাশটা অনেকেই আমাদের এখানে ইউজ করে। তো আগের যে জিন্সের প্যান্ট ঘষার ব্রাশটা ছিল সেটা আমি রেখে দিয়েছি, কারণ ওটা দিয়ে জামা কাপড় ঘষা যেত না। আর জিন্স ঘষতে না অনেকক্ষণ সময় লাগতো, পরিষ্কার হতো কিন্তু বেশি সময় লাগতো। আর এটা দিয়ে তাড়াতাড়ি হয়ে যায়, জামা কাপড়ও ঘষা যায়। তো চলো আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, তোমরা ভিডিওটা দেখতে লাগো।
इसी के साथ आपको 25 स्टिक्स और 25 लैंसेस भी इतना सस्ता है, only rupees कोई बोल रहा तो इसको आप भी अपने पेरेंट्स को তুমি আসলে যে কয় বলছো দেখবা टीचर के Too smooth. Instant smoothness. No pain, no hassle. ठंडी थी रात भर तो पानी जम चुका है, कपड़े फ्रीज हो गए भाई। ये वाली उंगली वाइट होना शुरू हो गई है। -60 तक चला गया था। जानवर मतलब दीवार के साथ चिपक गए थे, जिंदा नहीं थे। -60 तक चला गया था यहाँ पे जी উড়ে অদিদি কি পড়ছে, কাজ জামা পড়ছে দেখো, কাজ জামা পড়ছিস তুই? ছোটবেলা দিদিভাইয়ের জামা, ছোটবেলা দিদি ভাইয়ের জামা। এ একটা পুজো দিদি কি পড়ছে, এটা একটু দাঁড়া, তো জামাটা একটু দেখাই আমি, একটু দেখি। বাবা এ তো তোর নাইটি হয়ে গেছে রে, পিছনে হাত দিয়ে রয়েছিস কেন? চেন আটকাতে পারছে না, যা কাকাই চেন আটকে দেবে, যা এই চেনটা আটকে দাও। যাই হোক, ছোটবেলায় অনেকেই কিন্তু পুদুর মতো এরকম করে যে বড়দের জামা পরে বা হয়তো বড়দের জুতো পরে। আচ্ছা, ওর ভালো নামটা না আমি জানি না, অ্যাকচুয়ালি ওর ডাক নামটা পুদু, সেটা হচ্ছে আমাদের বাড়ি দিয়ে দিয়েছিল। আর এই নামটা না আমার খুব ভাল লাগে, মিষ্টি লাগে। জানি বড় হলে হয়তো অসুবিধা হবে, কিন্তু বড় হলে কি আর এই নামে ওকে ডাকবো বলো? তখন তো আর ডাকবো না। আর এই যে দেখো পুদু দেখো কি করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওর বোনের কীর্তি। মামামকে একটা গান ছেড়ে দেওয়া হয়েছিল, সেই গানেই ও নাচু নাচু করছিল। দেখো দেখো দুষ্টুমি দেখো, ও এক হাতে বিস্কুট নিয়ে বিস্কুটগুলো গুঁড়ো করছে, আর আমরা খাটে বসে বসে চা খাচ্ছি। বাবা কিন্তু চলে গেছে রেগুলারের মতো, আর এখানে মামাম দুষ্টুমি করেই যাচ্ছে, ওর দুষ্টুমির কোনো অন্ত নেই। এবার আমি এখানে গানটা দিতে পারতাম, কিন্তু গানটা দিলেই সেটা কপিরাইট হয়ে যাবে আর আমার ভিডিওটা বন্ধ করে দেবে। এর আগে অনেক ভিডিও আমার বন্ধ করে দিয়েছে, ইউটিউব দিয়ে ডিলিট করে দিয়েছে, তার অনেক রিজন আছে, হয়তো সব কিছু এখনও শিখে উঠতে পারিনি, কিন্তু একসময় পুরো শিখে উঠবো। তো সকালবেলা যে ভোগের প্রসাদটা খাচ্ছিলাম, সেই ভোগের প্রসাদটাই না এতটাই সুন্দর হয়েছে, তো আরেকটু দিয়ে গেছে আমার দেওর, তো সেই ভোগের প্রসাদটাই আজকে খাবো।